আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পে সিজন 2 শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আসলে 8 মাস আগে পরি ম্যামের এই অবস্থার জন্য দায়ী ওই ছেলেই পরি ম্যামকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সাকিবের কথা শুনে আমার হাতের ফোনটা কেঁপে উঠলো। এক মুহূর্তে মাথার সব রক্ত যেন গরম হয়ে গেল। তারপর আমি বললাম, কি তুই কি বলছিস এইগুলো? সাকিব বলল, হ্যাঁ দোস্ত, আমি নিজের কানে শুনেছি। ওর বন্ধুদের বলছিল ওই মেয়ে এখনো বেঁচে আছে, যাকে 8 মাস আগে মেরে ফেলতে চাইছিলাম। সেই দিন কলেজে ম্যাম ওকে থাপ্পড় মারার পর কিছুই বলেনি, কিন্তু পরে সারাক্ষণ ম্যামের প্রতি নজর রাখতো। আর সুযোগ বুঝে ম্যামের এই সর্বনাশ করেছে। এইসবের মাস্টার মাইন্ড হলো ওই শয়তান। আমার চোখ নিমিষেই লাল হয়ে উঠলো। দাঁত চেপে ধরলাম, তারপর বললাম, এই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। শপথ করে বলতেছি, ওর জীবনটা আমি তছনছ করে দিব। সাকিব বলল, দোস্ত প্লিজ তুই উত্তেজিত হোস না। আমি বললাম, উত্তেজিত? তুই এটা শুনে আমাকে কিভাবে শান্ত হতে বলছিস? আমি কিভাবে শান্ত থাকবো? সে আমার ম্যামের সাথে যা করেছে আমি তাকে বাঁচতে দিব না বলেই ফোন কেটে দিলাম। বুকের ভেতর শুধু আগুন আর আগুন। বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। প্রতিটা মিনিটে মনে হচ্ছিল কাল সকালেই তার বিচার হবে। সারা রাত ছটফট করার পর খুব সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই আমি আমার চেনা 3জন বন্ধুকে ফোন দিলাম, রানা, লিমন আর বাবু। ওরা জানে আমি রেগে গেলে কি হয়। ওদেরকে সব জানালাম, শোন, আজকে এক ওর খবর করে দিব। 1 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করা চাই। রানা বলল, ওকে দোস্ত, চিন্তা করিস না, ওর ঠিকুচি বের করছি বলে ওরা খুঁজতে বের হলো। আমি দাঁত চেপে বসে আছি, হাতের আঙ্গুল ভাগ করে টান মারছি যেন নিজেকে সামলাতে পারি, কিন্তু প্রতিটা মিনিটে রাগ বাড়ছে। 1.5 ঘন্টা পর রানা ফোন দিয়ে বলল, দোষ, ওকে পেয়ে গেছি, কলেজের পিছনের গলিতে সিগারেট খাচ্ছে। আমি বললাম, দাঁড়া, আমি আসছি। আমি তড়িঘড়ি করে বের হলাম। কলেজের পিছনের গলিতে যেতেই দেখি রানা, লিমন, বাবু আর সাকিব দাঁড়িয়ে আছে। রানা বলল, দোষ, দেখতো ওই ছেলেটা কিনা। আমি দূর থেকে দেখি ও দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে কারো সাথে। আমার চোখে অন্ধকার নেমে এলো। তারপর আমি বললাম, হ্যাঁ ওই কুত্তার বাচ্চাই। একটু পরে সেও আমাকে দেখতে পেল। ও আমাকে দেখেই চমকে উঠলো, পিছনে সরে যেতে চাইলো। আমি এক দৌড়ে ওর কলার ধরে টেনে আমাদের গাড়িতে তুললাম। তারপর ওকে আমরা সবাই মিলে সেই পরিত্যক্ত গ্যারেজে নিয়ে আসলাম, যেখানে ম্যামকে ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ও জায়গাটা দেখেই চমকে উঠলো। তারপর আমি বললাম, কিরে, জায়গাটা চিনতে পারছিস? 8 মাস আগে এখানে কি করছিস মনে আছে? হৃদয় বলল, আমি কিছু জানি না, তোরা আমাকে এখানে এনেছিস কেন? আমি আর ওর কথা শুনলাম না, সরাসরি এক ঘুষি মারলাম মুখে। ও মাটিতে ধপ করে পড়ে গেল। রানা, লিমন আর বাবু পেছন থেকে চিৎকার করলো, মার দোষ, এদের ছাড় দেওয়া যাবে না, এরা সমাজের আবর্জনা। আমি ঝাঁপিয়ে পড়ে বুকের উপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলাম। ওর নাক দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমি থামছি না। পায়ের লাথি, মুষ্টির আঘাত, যতদিনের জমা রাগ সব ঢেলে দিলাম। আমি বললাম, শালা কুত্তার বাচ্চা, আমার ম্যামের দিকে চোখ দিছোস, তোরে আমি শেষ করেই ফেলবো, আমি তোর হাড় ভেঙে ফেলবো বলেই আবার দিতে লাগলাম কয়েকটা। কিছুক্ষণ পর সাকিব আর রানা আমাকে ধরে বলল, অনেক হয়েছে, এখন ওকে ছেড়ে দে, না হলে ও মরে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, মরুক শালা, মরাই উচিত। তারপর সাকিব আর রানা আমাকে তার উপর থেকে টেনে তুললো। সাকিব আর রানা আমাকে 2 পাশে ধরে রাখলো। আমি শেষবার কলার ধরে চোখে চোখ রেখে বললাম, শোন, আর কোনোদিন ম্যামের সাথে কিছু করা তো দূরে থাক, ওনার কাছে গেলেই তোর লাশ কেউ খুঁজে পাবে না। ছেলেটা এত মার খাওয়ার পরও আমাকে বলল, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। বলার সাথে সাথে ছেলেটির মুখে আরেকটি ঘুষি মেরে বললাম, এই তুই আমাকে কি দেখাবি রে? দেখা, এখনই দেখা। তারপর আমার বন্ধুরা আমাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। এখন একটু রিল্যাক্স লাগছে। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে দেখি ম্যাম ছাদে বসে চা খাচ্ছে। আমি আগে আমার রুমে গেলাম। ফ্রেশ হতেই দেখি ম্যাম আমার রুমে আসলো। এসে আমাকে বলল, এত সকালে কোথায় গিয়েছিলেন? আমি তোমার রুমে আসছিলাম, এসে দেখি তুমি নেই। আমি আর ম্যাডামকে সত্যি কথা জানালাম না, জানালে হয়তো ম্যাম আবার চিন্তা করা শুরু করবে। তাই আমি বললাম, একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম।
ম্যাম বলল, কি কাজ আমাকে বলা যাবে না? আমাকে বললে সমস্যা কি? আমি বললাম, আরে না, কোনো সমস্যা নেই। আমার একটা বন্ধু আছে সাকিব, ও ডাকছিল তাই দেখা করতে গিয়েছিলাম। ম্যাম বলল, ও আচ্ছা, কিছু খাইছো? আমি বললাম, না, খাওয়া হয়নি। ম্যাম বলল, তাহলে আসো, এক কাপে দুইজন চা খাই। আমি বললাম, কি? ম্যাম বলল, অবাক হচ্ছ কেন, খাবা না? আমি বললাম, আজকে এত রোমান্টিক মুডে, ব্যাপার কি ম্যাম? ম্যাম বলল, তুমি তো আমাকে রোমান্টিক বানিয়েছো, সব তোমার দোষ, এখন তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। আমি বললাম, বুঝলাম ম্যাম। ম্যাম বলল, এখন চা খাবা নাকি আমি চলে যাব? আমি বললাম, আরে খাচ্ছি তো ম্যাম, এত রাগ করেন কেন? বলেই ম্যামের হাত থেকে চায়ের কাপটা নিয়ে আমি চুমুক দিলাম। আমার ম্যাম আমার হাত থেকে ওই চায়ের কাপটা নিয়ে আবার ম্যাম চুমুক দিল। ম্যামের ঠোঁটের ছোঁয়া লাগা কাপটা আমার হাতে পেয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মনে হলো চায়ের গন্ধের সাথে সাথে ম্যামের হালকা সুগন্ধও মিশে গেছে। হঠাৎ করেই মাথায় উষ্ণ একটা ঢেউ বয়ে গেল। ম্যাম হালকা হাসি দিয়ে বলল, কি হলো, এমন করে কি দেখছো? কাপের ভেতরে কোনো ফুল ফুটছে নাকি? আমি বললাম, ফুল না ম্যাম, মনে হয় প্রেম ফুটছে। ম্যাম ভুরু কুঁচকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত মিষ্টি কথা বলো কেন তুমি? আমাকে লজ্জা দাও কেন? আমি হালকা ঠাট্টা করে বললাম, আপনাকে লজ্জা দিতে আমার ভালোই লাগে ম্যাম। আপনি লজ্জা পেলে চোখের চাউনিটা অন্যরকম হয়ে যায়। ম্যাম একদম তাকিয়ে রইল আমার দিকে চুপচাপ। তারপর আস্তে করে কাপটা টেবিলে রেখে বলল, জানো, তোমাকে যত বেশি দেখি তত বেশি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মুচকে এসে বললাম, আমাকে ছাড়া কখনো থাকতেও হবে না ম্যাম। আরো কিছুক্ষণ কথা বললাম ম্যামের সাথে। তারপর আম্মু ডেকে গেল আমাদের নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দরজায় টকটক শব্দ। দরজা খুলতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাক্স। আমি অবাক হয়ে বললাম, কি আছে বাক্সে ম্যাম? ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য, খোলো তো দেখো। আমি বক্সটা খুলতেই দেখি ভিতরে একটা সুন্দর ব্রেসলেট, নামটা খোদাই করা, রাকিব। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন দিলেন? ম্যাম বলল, কারণ আমি চাই যখনই তুমি হাতের দিকে তাকাবে আর তখনই তোমার মনে পড়বে আমি তোমার জন্যই আছি। আমি হালকা মুচকে এসে ব্রেসলেটটা হাতে পরে নিলাম আর বললাম, থ্যাংক ইউ ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, তোর আজকের কাণ্ড ভুলে যাস না, আমি আসছি, এবার তো সিনিয়র ম্যাম আমার থেকে আর রক্ষা পাবে না। মেসেজ পড়ে আমার হাত কেঁপে গেল। ম্যাম সেটা লক্ষ্য করলো আর বলল, কি হলো, কে মেসেজ দিয়েছে? আমি তাড়াতাড়ি ফোন লক করে বললাম, কিছু না ম্যাম, ভুল করে আসা মেসেজ। কিন্তু ভিতরে ভিতরে বুঝে গেলাম হৃদয় এত সহজে ছেড়ে দেবে না। আর এবার সে শুধু আমার পিছনে না, ম্যামের দিকেও নজর দিয়েছে। ম্যাম চিন্তা করবে বলে ওইসব চিন্তা বাদ দিয়ে ম্যামের সাথে গল্প করতে লাগলাম। এভাবে আমাদের প্রেমের খুনসুটিতে আরো 15 দিন কেটে গেল। একদিন বিকেলে ম্যাম এসে আমাকে বলল, শোনো রাকিব। আমি বললাম, ম্যাম বলেন। ম্যাম বলল, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম, আজকে? ম্যাম বলল, এখনই। আমি ম্যামকে একটু রাগানোর জন্য বললাম, কিন্তু ম্যাম এখন তো কাজ আছে আমার। বলার সাথে সাথে ম্যাম লুচির মতো ফুলে উঠলো আর আমাকে বলল, তোমার তো শুধু কাজ আর কাজ, আমার জন্য কোনো সময় নেই, থাক, তোমার মতো ব্যস্ত মানুষের সাথে কি আর ঘুরতে যাওয়া যায়? বলেই ম্যাম একেবারে ঘুরে দাঁড়ালো, অভিমানী মুখে চলে যেতে লাগলো। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হঠাৎ পিছন থেকে এগিয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর ম্যামের ঘাড়ে আমার থুতনি রেখে আলতো করে চুমু দিয়ে বললাম, আরে ম্যাম, এভাবে রাগ করলে আমি তো মরে যাব। আপনার এই মিষ্টি অভিমান দেখার জন্যই আমি এটা করলাম। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি। ম্যাম হাসি চেপে বলল, তাই নাকি, তাহলে রাজি ঘুরতে যেতে? আমি বললাম, রাজি রাজি, তবে একটা শর্ত আছে। ম্যাম বলল, কি শর্ত? আমি বললাম, আমাকে খুব বেশি ভালোবাসা দিতে হবে আজকে। ম্যাম হালকা লজ্জা পেয়ে বলল, তা হবে না, তা হবে না, তুমি না একদম দুষ্ট ছেলে। আমি বললাম, দুষ্টামি দেখানোর সুযোগ পাইলাম কই? ম্যাম বলল, শরত। বলেই ম্যাম আমার থেকে জড়িয়ে ধরা অবস্থাটা ছাড়িয়ে মুচকে এসে একটু লজ্জা পেয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমি ওই সুযোগে রেডি হয়ে নিলাম, বাইরে ম্যামের জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে ম্যাম যখন বের হলো, আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। গাঢ় লাল রঙের শাড়ি, হালকা মেকআপ, কানে দুল, চুলে খোপা, মনে হচ্ছিল যেন লাল রঙের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রানী। আমার কাছে আসতে অবাক হয়ে বললাম, ম্যাম আজকে আপনি মানুষ না, একদম পরীর মতনই লাগছেন, চোখ সরাতে পারছি না। ম্যাম হেসে উত্তর দিল, চুপ করো, বেশি প্রশংসা শুনলে আমি কিন্তু উঠতে শুরু করব। আমি বললাম, উঠলেও সমস্যা নেই, আমি তো আছি আপনার হাত ধরে রাখতে। বলেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ঠিক করেছিলাম আজকে ম্যামকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের দুজনের সময়টা একেবারে অন্যরকম হয়ে উঠবে। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছালাম নদীর ধারের একটা নির্জন জায়গায়।
সূর্য ডুবতে বসেছে, চারিদিকে কুমলা আর লাল আলোয় নদীর জল চকচক করছে। হালকা বাতাসে শাড়ির আঁচল উড়ছে, আর ম্যামের চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, ম্যাম, যদি এই মুহূর্তটা থেমে যেত, আমি চাইতাম সারা জীবন আপনাকে এভাবেই দেখে যেতে। ম্যাম কিছু বললো না, শুধু মিষ্টি হাসি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরলো। তার একটু পরেই ম্যাম বলল, রাকিব রাকিব রাকিব। আমি বললাম, কি হয়েছে ম্যাম? ম্যাম বলল, আমি ওই নৌকায় উঠবো, চলো না প্লিজ। আমি অবাক হয়ে বললাম, কি নৌকা? আপনি তো পানিতে ভয় পান বলেছিলেন একদিন। ম্যাম বলল, ভয় পাই ঠিকই, কিন্তু আজ তোমার হাত ধরে উঠবো, তখন তো আর ভয় লাগবে না। আমি একটু মজা করার জন্য বললাম, কিন্তু যদি হঠাৎ নৌকাটা উল্টে যায় তখন? ম্যাম ঠোঁট বাঁকিয়ে তাকালো। ম্যাম বলল, তাহলে তুমি সাঁতার কেটে আমাকে বাঁচাবে, আমার হিরো। ম্যামের এই মিষ্টি কথায় আমি হেসে উঠলাম। তারপর আমি নৌকাওয়ালাকে ডাক দিলাম। আমরা দুজনেই নৌকায় উঠে বসলাম। নদীর জল খুব শান্ত, শুধু মাঝে মাঝে ঢেউ এসে নৌকার গায়ে লাগছে। দূরে সূর্যের শেষ আলো কমলা আভা ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। ম্যাম আমার পাশে বসে হালকা করে আঁচল ঠিক করলো। হাওয়ায় চুল উঠছিল, আমি তা আলতো করে ম্যামের কানে গুজে দিচ্ছি। তারপর আমি বললাম, জানেন ম্যাম, আপনার চুলের গন্ধে মনে হয় পুরো নদীটা সুগন্ধি হয়ে গেছে। ম্যাম লজ্জা পেয়ে হেসে বলল, তুমি না সত্যি একদম অসহ্য। আমি দুষ্টামি করে বললাম, অসহ্য হলেও সারা জীবন আপনার পাশে থাকবো। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে চলে গেল। চারপাশে শুধু জল আর আকাশ, আর মাঝে আমরা দুজন। সেই নির্জনতায় ম্যাম আমার হাতটা ধরে রাখলো। কোনো কথা ছিল না, শুধু দুজনের চোখে চোখ রেখে নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল নদীর স্রোতের সাথে। হঠাৎ আমি আলতো করে বলে উঠলাম, ম্যাম, আমি চাই এই নৌকাটা যেন কখনো তীরে না লাগে। ম্যাম বলল, পাগল, তীরে না লাগলে তো তোমার সাথে চিরকাল এই নদীতে আটকে পড়তে হবে। আমি বললাম, আমার তাতেও কোনো আপত্তি নেই, হি হি। ম্যাম বলল, শরত। আরো কিছুক্ষণ সেখানে থাকলাম। সন্ধ্যা নেমে আসছিল, দূরে ঘরের বাতির আলো গুলো জ্বলতে শুরু করছে। নৌকা ধীরে ধীরে ঘাটে ফিরে এলো। নেমে আমরা পাশাপাশি হাঁটা শুরু করলাম শহরের দিকে। শহরের রাস্তার লাইটগুলো জ্বলেছে, আর হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি আলতো করে ম্যামের হাত ধরলাম। তারপর ম্যাম আমাকে বলল, রাকিব, কি করছো? সবাই দেখবে, হাত ছাড়ো এখন। তখন আমি হাতটা আরো শক্ত করে ধরে ম্যামের দিকে তাকিয়ে বললাম, দেখুক না, আমি তো আর চুরি করছি না, আমি শুধু আমার পৃথিবীটাকে ধরে আছি। কার বাপের কি? ম্যাম মুচকে এসে কিছু না বলে হাঁটতে লাগলো। আমি আবার দুষ্টামি করে বললাম, জানেন ম্যাম, আপনার হাতটা ছেড়ে দিলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলছি। ম্যাম হালকা এসে উত্তর দিল, তুমি না যতটা দুষ্টু ততটাই মিষ্টি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ম্যাম থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম, দেখি রাস্তার কোণে ছোট্ট একটা আইসক্রিমের দোকান। রঙিন বাতি ঝিকমিক করছে। ম্যামের চোখে যেন ছোট্ট শিশুর মতো ঝিলিক এসে গেছে। ম্যাম ঠোঁট কামড়ে হালকা লাজুক ভঙ্গিতে বলল, রাকিব, আমি আইসক্রিম খাবো। আমি মুচকে এসে বললাম, কিন্তু ম্যাম, এত রাতে ঠান্ডা লাগবে তো। ম্যাম সাথে সাথে মুখটা বাচ্চাদের মতো করে বলল, আরে ধুর, আমি কি ছোট বাচ্চা নাকি যে ঠান্ডা লাগবে? আমার আইসক্রিম এখনই লাগবে, যাও কিনে এনে দাও। বলেই ম্যাম আমাকে ঠেলতে লাগলো। আমি হাসি চেপে রেখে বললাম, আচ্ছা আচ্ছা, এখনই কিনে দিচ্ছি, কিন্তু আবার একটা শর্ত আছে। ম্যাম চোখ ছোট করে বললাম, তুমি কি কখনো শর্ত ছাড়া কিছু করো না? আমি বললাম, আইসক্রিম খেলে বলেন, না হলে আমি চললাম। ম্যাম বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কি শর্ত? আমি বললাম, হ্যাঁ, এই তো লাইনে আছেন, তো শর্ত হলো, আমি বললাম, একটা আইসক্রিম কিনবো, আর আমাকেও সেই আইসক্রিম খেতে দিতে হবে, মানে এক আইসক্রিম দুইজন মিলে খাবো। ম্যাম বলল, ওরে দুষ্টু, পেটে পেটে এত কিছু? আমি বললাম, লাগলে বলেন, না হলে চললাম। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, তাও রাজি, তবুও আইসক্রিম কিনে দাও। আমি বললাম, ওকে, তাহলে আপনি এখানেই থাকেন, আমি ওই পাশে গিয়ে আইসক্রিম নিয়ে আসছি। বলেই আমি ম্যামকে রেখে রাস্তার এপারে চলে আসলাম। তারপর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ কানে আসলো, আর আমি সাথে সাথেই পিছনে তাকালাম। আর যা দেখলাম তা দেখে আমার পায়ের মাটি এক নিমিষেই সরে গেল, কারণ দেখলাম ম্যাম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। ম্যামকে একটা কার ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে। কারের দিকে তাকিয়ে দেখি হৃদয় ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসতেছে, তার মানে সেই ম্যামকে ধাক্কা দিয়েছে। এইসব কাণ্ড দেখে আমি কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তারপর আমি ম্যাম বলে একটা চিৎকার দিলাম, বলে ওনার কাছে এক দৌড়ে ছুটে গেলাম। ওখানে থাকা সব মানুষের কাছে গিয়ে ভিড় জমিয়ে ফেললো। আমি ম্যামের মাথাটা আমার কোলে তুলে অনেক জোরে কান্না করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হা করে জোরে জোরে দুইবার শ্বাস নিল, মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে। তারপরই ম্যামের চোখ দুটো বুজে গেল। আমার হাত পা যেন অসাড় হয়ে এলো। তারপর সবাই ম্যামকে ধরাধরি করে কাছের একটা হাসপাতালে নিয়ে আসলাম। হাসপাতালে নিয়েই ম্যামকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মাথা দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে, আমার শার্ট ম্যামের রক্ত দিয়ে ভিজে আছে।
আমি পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। মনে হচ্ছে সবকিছু আবার হারিয়ে ফেলবো। কেমন আমি কেঁদেই যাচ্ছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ পর আমি অ্যাক্সিডেন্টের কথা ফোন করে আমার আম্মুকে জানিয়ে দিলাম। শুনেই আমার আম্মু কান্না করতে লাগলো। সাথে ম্যামের আম্মুকেও জানিয়ে দিল আমার আম্মু ওনারা আসতেছে। আমার আব্বুকেও আম্মু ফোন করে জানিয়ে দিল। আব্বু দিনাজপুর থেকে সাথে সাথে রওনা করেছে। কিছুক্ষণের মধ্যে আম্মু আর ম্যামের আব্বু আম্মু সবাই হাসপাতালে পৌঁছে গেল। এসে ওনারা কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, সরি আম্মু, আমার জন্যই এমন হলো। ম্যামকে যদি না নিয়ে বের হতাম আজকে তাহলে এরকম কিছুই হতো না। আম্মু বলল, প্লিজ তুই এমন করে বলিস না। প্রায় 1 ঘন্টা পর আমার আব্বুও চলে আসলেন। এসেই বললেন, কি করে এরকম হলো, কে এরকম করেছে, আমরা তাকে খুঁজে বের করব। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুলিশ কেসও হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। আমরা পাশের মল থেকে সিসি ক্যামেরায় ফুটেজে দেখেছি কে এরকম করেছে এবং আমরা তাকে গ্রেপ্তারও করেছি। তার সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করব, চিন্তা করবেন না বলেই উনি চলে গেলেন। প্রায় আরো 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলেন। সবাই আগ্রহ নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেলেন। আমিও গিয়ে বললাম, ডাক্তার, ম্যামের কি অবস্থা? ডাক্তার বলল, রোগী আপনার কি হয়? আমি বললাম, আমার পুরো পৃথিবী, আমার হবু বউ। এখন বলেন ও কেমন আছে? ডাক্তার বলল, এখনো ঠিক আছে, আমরা তো ওকে বাঁচিয়ে নিয়েছি, এখনো জ্ঞান ফিরেনি, আমরা বেডে শিফট করে দিচ্ছি, দেখা যাক কি হয়, চিন্তা করবেন না বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর ম্যামকে বেডে শিফট করা হলো। এখন রাত প্রায় 11টা বাজে, কিন্তু কারো বাসায় যাওয়ারই কোনো নাম নেই। আমি ম্যাডামের বেডের পাশে ওনার হাতটা শক্ত করে ধরে মনমরা হয়ে বসে আছি। আঙ্কেল এসে বলল, আঙ্কেল বলল, রাকিব, তোমার আব্বু আম্মুকে নিয়ে সবাই বাসায় যাও, আমি এখানে আছি। আমি বললাম, না, আমি ওকে ছাড়া এখান থেকে এক পাও যাব না। আঙ্কেল বলল, বুঝার চেষ্টা করো বাবা, তুমি ওর শোকে অনেক অসুস্থ, তোমারও ঘুমের প্রয়োজন। আমি বললাম, আমি কিছুই বুঝতে চাই না, আমি ওর পাশেই থাকতে চাই। আব্বু আমার আম্মু আর আন্টিকে নিয়ে বাসায় চলে গেলেন। আমি আর আঙ্কেল রয়ে গেলাম। আঙ্কেল বাইরে খাবার আনতে গেছে আর আমি সব সময় ম্যামের হাত ধরে পাশেই বসে আছি। খাবার আনার পর আঙ্কেল আমাকে খেয়ে নিতে বললেন। খেতে না চাইলেও শরীর খারাপ করবে তাই আঙ্কেল জোর করেই খাইয়ে দিলেন। রাত 12:30, হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধু নার্সদের পায়ের শব্দ আর মনিটরের বিপ বিপ আওয়াজে কানে ভেসে আসছে। আমি এখনো ম্যামের হাত শক্ত করে ধরে বসে আছি। চোখ দুটো টনটন করছে ঘুমে, কিন্তু মন ঘুমাতে দিচ্ছে না। হঠাৎই দেখি ম্যামের আঙ্গুল একটু নড়ে উঠল। আমি চমকে উঠে তাকালাম ম্যামের মুখের দিকে। মনিটরে ম্যামের হার্টবিট একটু বেড়ে গেল। ধীরে ধীরে ম্যামের চোখের পাতাগুলো কেঁপে উঠল, যেন অনেক অন্ধকারের ভিতর থেকে আলোয় ফিরতে চাইছে। আমি কাঁপা গলায় বললাম, ম্যাম। ম্যাম কষ্ট করে চোখ খুলল, দৃষ্টিও অস্পষ্ট, ঠোঁট সামান্য নড়ল আর বলল, রাকিব। আমার বুকের ভিতর কেমন ধপ করে উঠল। আমি তাড়াতাড়ি নার্স ডাকলাম। নার্স এসে প্রেশার মাপতে লাগলেন, কিছু ওষুধ চেক করলো। আঙ্কেলও বাইর থেকে ছুটে চলে আসলো। নার্স সব চেক করে তারপর বলল, ওনার মাত্র জ্ঞান ফিরেছে, তাই ধীরে কথা বলবেন, রোগীকে চাপ দিবেন না। নার্স চলে যাওয়ার পর আমি ম্যামের দিকে তাকালাম। উনি একটু কষ্টের হাসি দিলেন। তারপর আঙ্কেলের দিকে ওনার চোখ পড়তেই ম্যাম আঙ্কেলকে বলে উঠল, কেমন আছো আব্বু? আমি আর আঙ্কেল এক ঝটকায় ম্যামের দিকে তাকালাম আর চোখ বড় বড় করলাম। ম্যাম আঙ্কেলকে চিনতে পারছে কি করে? তাহলে কি ওনার স্মৃতিশক্তি ফিরে আসছে? আমাদের ওইভাবে তাকানো দেখে ম্যাম আবার বলে উঠল, কি হলো, তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? ম্যামের কথা শুনে আঙ্কেলের ঠোঁট কাঁপছে, চোখে পানি টলমল করছে। এতদিন ধরে যেই মানুষটা নিজের বাবাকে চিনতে পারেনি, আজ হঠাৎ তার মুখে আব্বু ডাক্তার শুনে যেন বুকের ভিতর জমে থাকা সব কান্না একসাথে বেরিয়ে আসতে চাইছে। আঙ্কেল কাপা গলায় বললেন, তুই আমাকে চিনতে পারছিস মা? ম্যাম হালকা হাসি দিয়ে দুর্বল হাতটা তুলতে চেষ্টা করলেন। আমি দ্রুত ওনার হাতটা আঙ্কেলের হাতে রাখিয়ে দিলাম। তারপর বললাম, চিনতে পারছি আব্বু, আমার সব মনে পড়েছে। আঙ্কেলের গলা বুঝে এলো, কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আঙ্গুল দিয়ে মেয়ের কপালে হাত বুলিয়ে দিলেন, কপালে একটা চুমু দিলেন আর বললেন, আল্লাহ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো, তোমার অশেষ মেহেরবানি। ম্যাম চোখ বন্ধ করে আব্বুর হাত আঁকড়ে ধরলেন, যেন ছোটবেলার মতো বাবার স্নেহের আসলে ফিরে এসেছে। একটু পর ম্যাম বলল, আব্বু আম্মু কোথায়? আঙ্কেল বলল, তোর আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি মা, কাল আসলেই দেখতে পাবি, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। ম্যাম বলল, ঠিক আছে আব্বু বলেই আঙ্কেল একটু বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, এখন কি ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে পড়বে? তাহলে এতদিনের ভালোবাসা কি ছিল? আর এখন কি ছদ্মবেশী কবির কথা মনে করিয়ে দেওয়া ঠিক হবে? না না, ম্যাম সুস্থ হোক আরো, পরে কখনো বলবো। তারপর আমি ম্যামের পাশেই চেয়ার নিয়ে ঝুমোতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ম্যামের পায়ের কাছে মাথা রেখে শুয়ে আছি।
চোখ খুলতেই দেখি ম্যাম জেগে আছেন। ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর ম্যাম হালকা হাসি দিয়ে বললেন, তুমি এখানেই শুয়েছিলে? আমি লাফ দিয়ে উঠে বললাম, সরি ম্যাম, কখন যে চোখ লেগে আসছে বুঝতে পারিনি। ম্যাম বলল, সমস্যা নেই, আমার জন্যই তো এরকম হয়েছে, তাই না? আমি ম্যামের চোখের দিকে তাকালাম। ম্যামের চোখে কেমন যেন এক উষ্ণ দৃষ্টি। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। একবার মনে হলো ছদ্মবেশী কবির কথা তুলি, কিন্তু আবার ভয়ে থেমে গেলাম। ওনার শরীর এখনো দুর্বল, অপ্রস্তুত, কথায় কষ্ট পেতে পারে। ঠিক তখনই দরজা খুলে আঙ্কেল ভিতরে এলেন, হাতে নাস্তার ব্যাগ। উনি বললেন, রাকিব বাবা, নাও নাস্তা করো আগে, তোমাদের জন্য পরোটা আর ডিম এনেছি। আমরা তিনজন একসাথে বসে নাস্তা করলাম। ম্যামের কণ্ঠে আজ এক অদ্ভুত শান্তি। আঙ্কেল যেন একটু হালকা হয়েছেন। নাস্তা শেষে ডাক্তার এসে ম্যামের চেক আপ করলেন। ডাক্তার খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, উনি দ্রুত রিকভার করেছেন। 2-3 দিনের মধ্যে হয়তো বাসায় নিয়ে যাওয়া যাবে, বলেই আঙ্কেল চলে গেলেন। একটু পর আমার আব্বু আর আন্টি, মানে পরি ম্যামের আম্মু আসলো বাসা থেকে। ওনাদের দেখে ম্যাম বলে উঠলো, আম্মু কেমন আছো? শব্দটা যেন ওনার বুক ভেদ করে ঢুকে গেল। উনিও এক ঝটকায় ম্যামের দিকে তাকালেন। আন্টির চোখে জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। এক দৌড়ে বিছানার পাশে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, মা, আমার সোনা, তুই তুই আম্মুকে চিনছিস? ম্যামের চোখে জল। দুর্বল হাত তুলে মায়ের গাল ছুঁয়ে বলল, চিনেছে আম্মু, আমার সব মনে পড়েছে। কি করে আমি তোমার গায়ের গন্ধ না চিনে থাকতে পারলাম বলো আম্মু? আম্মুর মুখে আর কোনো শব্দ নেই, শুধু কান্নার শব্দ। ঢুকে গিয়ে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। ম্যামও বুকের ভেতর মুখ গুজে দিয়ে যেন বহুদিন হারিয়ে থাকা নিরাপত্তার আশ্রয় ফিরে এসেছে। তারপর আমার আম্মু বলল, আল্লাহ তোমার আবার তোমার আম্মুর কোলে ফিরিয়ে দিয়েছে মা। তুই জানোস কত নামাজ, কত দোয়া করেছি তোর জন্য, রাতের পর রাত কেঁদেছি আল্লাহর দরবারে। আজ আমার সব দোয়া কবুল হয়েছে। আন্টি বলল, তুই আমার কাছে থেকেও যখন চিনতি না আমার কত কষ্ট হইতো জানতিস, তোকে আর কোথাও হারাতে দিব না। আঙ্কেল চুপচাপ দাঁড়িয়ে, চোখের কোণে অশ্রু। আমি পাশের চেয়ার ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এ যেন এমন এক দৃশ্য যেখানে আমার উপস্থিতি শব্দ হয়ে ভাঙতে পারবে না। ম্যাম দুর্বল কণ্ঠে ফিসফিস করলো, আম্মু, আমি আর কোথাও হারাতে চাই না, আর আমাকে তোমার পাশে আগলে রেখো। আম্মু বলল, না মা, আমি আর কখনো তোকে হারাতে দিব না। এখন তুই শুধু সুস্থ হ, সব ঠিক হয়ে যাবে। এরপর দুইজন একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে রইল অনেকক্ষণ। এভাবে আরো 3 দিন স্বপ্নের মতো কেটে গেল। ম্যাম দিন দিন আগের মতো হয়ে উঠতে লাগলো। কিন্তু এখন আমি বুঝতে পারছি না ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে আছে নাকি। সকালে আমি হাসপাতাল রুমে ঢুকতেই দেখি ম্যাম জানালার পাশে বসে সূর্যের আলোয় মুখ মেখে হাসছে। চুলগুলো অগোছালো, কাঁধে ছড়িয়ে আছে, মুখে হালকা ফর্সা ভাব ফিরেছে। আমি হেসে বললাম, এখন কেমন আছেন ম্যাম? ম্যাম বলল, ভালো লাগছে এখন রাকিব। দুপুরে ডাক্তার রাউন্ডে এসে হালকা হেসে বললেন, কেমন লাগছে আজ? ম্যাম বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ডাক্তার বলল, তাহলে ঠিক আছে, সব রিপোর্ট ভালো এসেছে। আজই আপনাদের রিলিজ পেপার তৈরি করা হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে বাসায় যেতে পারবেন। শুনে সবার চোখে স্বস্তির আলো ফুটে উঠল। সন্ধ্যার সময় হাসপাতাল ছাড়ার প্রস্তুতি শুরু হলো। নার্স এসে স্যালাইন খুলে দিল, সব কাগজপত্র গুছিয়ে দিলাম। আমি ম্যামের ব্যাগ হাতে নিলাম আর আঙ্কেল গাড়ি আনতে গেলেন। ম্যাম ধীরে ধীরে বিছানা থেকে নামলো। আমি তাড়াতাড়ি বললাম, সাবধানে ম্যাম, আমার হাত ধরুন, না হলে পড়ে যাবেন। ম্যাম বলল, থ্যাংক ইউ। আমরা ধীরে ধীরে হাসপাতাল থেকে নেমে এলাম। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে। ম্যামকে আস্তে করে উঠিয়ে দিয়ে আমরাও সবাই উঠে পড়লাম। কিছুক্ষণ পর আমরা সবাই বাসায় এসে পড়লাম। আঙ্কেল ভাড়া মিটাচ্ছে। আমি আর আন্টি ম্যামকে নিয়ে আস্তে আস্তে ভিতরে নিয়ে আসলাম। কিন্তু এবার ম্যাম আন্টিদের ফ্ল্যাটে গেল, মানে ম্যামের আম্মুর সাথে। যাই হোক, আমিও আমাদের ফ্ল্যাটে ঢুকে আমার রুমে চলে আসলাম। এসে সন্ধ্যায় গোসল করলাম। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো রাত 12টার পর। খুব ক্ষুধা পাইছে, তাই নিচে গিয়ে দেখলাম কোনো খাবার নাই। ফ্রিজেও তেমন কিছু পেলাম না, তাই ফ্রিজ থেকে পানি খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম ধরছে না। আর পেটে ক্ষুধা থাকলে কি আর ঘুম ধরে? তাই ফোন চালানোর জন্য হাতে নিলাম। ফেসবুকে ঢুকতেই দেখি ম্যাম SMS দিল। ম্যাম বলল, কি ব্যাপার রাকিব, তুমি এত রাতে অনলাইনে? আমি বললাম, অনেক ক্ষুধা লাগছে ম্যাম, তাই ক্ষুধা পেটে ঘুম ধরছে না। ম্যাম বলল, কেন রাতে খাওনি? আমি বললাম, না ম্যাম, এসেই ঘুমিয়ে পড়েছি। একটু আগে ক্ষুধার জন্য উঠলাম, কিন্তু ফ্রিজে কিছুই নেই। ম্যাম বলল, আচ্ছা এক কাজ করো, ছাদে আসো। আমি বললাম, কি এত রাতে ছাদে? ম্যাম বলল, আসতে বলেছি, আসো। আমি বললাম, আম্মু যদি জেনে যায়? ম্যাম বলল, আরে বোকা ছেলে, চুপি চুপি আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলল, এই শোনো। আমি বললাম, কি? ম্যাম বলল, 20 মিনিট পর আসো। আমি বললাম, কেন?
ম্যাম বলল সেটা তখনই বুঝবা বাই। আমি বললাম বাই ম্যাম বলেই ফোন রেখে দিলাম। রাত প্রায় 1টা বাজে। ম্যাম এই সময় ছাদে যেতে বললো কেন? যাই হোক 20 মিনিট পর আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর আশেপাশে ভালো করে নজরদারি করে মেইন দরজা খুললাম। তারপর আমি বের হয়ে হালকা লাগিয়ে দিয়ে এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি কেউ নেই, অনেক অন্ধকার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 1টা 7 বাজে, কিন্তু এখনো তো ম্যাম হলো না। আমি তো 20 মিনিট পরে এলাম, তাই ম্যামকে SMS করতেই যাব এমন সময় দেখি আমার সামনে থেকে শুরু করে চারিদিকে লাল নীল সবুজ সহ অনেক রঙের বাতি একসাথে জ্বলে উঠলো। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম, কি হচ্ছে এটা? আমার সামনে বিশাল একটা বোর্ডের মতো কিছু কাপড় দিয়ে ঢাকা। আমার আর বুঝতে বাকি রইলো না এগুলো কে করেছে। ম্যাম তো দেখছি আমার টেকটিক দিয়ে আমাকে ইমপ্রেস করে দিল। যাই হোক আমি সামনে থেকে কাপড় সরাতেই সামনে যা দেখলাম তা দেখে আমি চোখ বড় বড় করে ফেললাম। কারণ বোর্ডের চারিপাশে বেলুন দিয়ে সাজানো আর মাঝখানে ফুল দিয়ে লেখা আই লাভ ইউ, আমার ছদ্মবেশী কবিতা। আমি দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়ে যেতে লাগলো। তার মানে ম্যাম আমাকে চিনতে পারছে। মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা এই লেখাটার উপরই থমকে গেছে। একটু পর কারো আসার শব্দ পেলাম। আমার পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে। আমি ওনাকে স্পষ্ট অনুভব করতে পারছি। আমার শ্বাস গভীর হয়ে আসছে। হঠাৎ পিছন থেকে ম্যাম বলে উঠলো, এই যে ছদ্মবেশী কবি আজ পিছনেই ঘুরে থাকবে নাকি আমাকেও একটু দেখবে? ম্যামের কথা শুনে আমার বুকের ভেতর যেন ঝড় বইছে। আস্তে আস্তে ঘুরে দাঁড়াতেই দেখি ম্যাম লাল রঙের একটা শাড়ি পরে আছে, কাঁধে আঁচলটা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। হালকা বাতাসে চুল উঠছে আর চোখ দুটো ঝলমল করছে। তারপর আমি কাপা কাপা গলায় বললাম, ম্যাম মানে আমি। ম্যাম সাথে সাথে আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল আর বলল, চুপ, আজ আর অজুহাত শুনবো না। আজ শুধু আমার কবির স্বর শুনবো আর তার হৃদয়ের ধ্বনি। আমি আর নিজেকে সামলাতে পারছি না, চোখে পানি জমে আছে আর বুকের ভিতর আগুন জ্বলছে। হঠাৎ ম্যাম খুব কাছে এসে আমার বুকে মাথা রাখলো। আমি যেন জমে গেলাম। ম্যাম বলে উঠলো, জানো 8 মাস আগে যখনই তুমি আমাকে লুকিয়ে কবিতা পাঠাতে, আমি তোমার কবিতা পড়তাম। মনে হতো কেউ আমাকে ভিতর থেকে বুঝছে। প্রতিটা লাইনে প্রতিটা শব্দে আমি নিজেকে খুঁজে পেয়েছি। সব সময় তোমাকে আমার পাশে খুঁজেছি, আমার পাশে চেয়েছি। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে ম্যামের চুল হাতে রাখলাম। উনি চমকে উঠলেও কিছু বললেন না। আমি সাহস করে কানে ফিসফিস করে বললাম, ম্যাম আপনি জানলেন কেমনে আমি ছদ্মবেশী কবি? ম্যাম বলল, 8 মাস আগে তুমি হাসপাতালে বলেছিলে মনে আছে? তখন তোমার চোখে আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখতে পাই, কিন্তু আমার বলার মতো ক্ষমতা থাকে না। আমি আর ম্যামকে কিছু বলতে না দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, ম্যাম আমি শুধু আপনাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ম্যাম বলল, এখন থেকে তাহলে নো ম্যাম, আর তুমি করে বলো। আমি বললাম ঠিক আছে। ম্যাম বলল, তাহলে আবার বলো। আমি বললাম আই লাভ ইউ। ম্যাম বলল, আই লাভ ইউ টু। কিছুক্ষণ পর ম্যাম মুখ তুলে আমার চোখের দিকে তাকালেন। আমি ম্যামের মুখ দুহাতে ধরে ওনার কপালে হালকা চুমু খেলাম। উনি প্রথমে শিহরিত হলেন, তারপর বললেন, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। ম্যাম চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতর কাঁপতেছে। কাঁপতে কাঁপতে ওনার ঠোঁটের খুব কাছাকাছি চলে আসলাম। আমাদের নিঃশ্বাস এক হয়ে গেছে। উনি একটু কেঁপে উঠলেন। তারপর এক ঝাটকায় ম্যামকে জড়িয়ে ধরে ঠোঁট চেপে ধরলাম। মুহূর্তে ওনার নিঃশ্বাস আটকে গেল, শরীর শক্ত হয়ে এলো। তারপর আস্তে আস্তে উনি ঠোঁট মিলালেন। ম্যামের ঠোঁট নরম উষ্ণ আর শিহরিত। আমি পুরোপুরি ডুবে যাচ্ছিলাম। এক হাতে ওনার কোমর শক্ত করে চেপে ধরেছি, অন্য হাত দিয়ে ওনার গালের ওপর আলতো করে শুয়ে আসি। উনি দুহাতে আমার টি শার্টের কলার আঁকড়ে ধরে আরো কাছে টেনে নিলেন। চোখ বন্ধ করে আমরা দুজনেই সময়ের হিসাব ভুলে গেলাম। ঠোঁটের পর ঠোঁট দিয়ে একের পর এক গভীর কিসে পুরো পৃথিবী থেমে গেছে জানো। বাতাসও যেন নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কিছুক্ষণ পর ম্যাম ঠোঁট ছাড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে আমার বুকের ওপর মাথা রাখলেন। গরম নিঃশ্বাসে আমি কেঁপে উঠলাম। তারপর ম্যাম বলল, এভাবে কেউ কিস করে? তুমি তো আমাকে মেরেই ফেলতে। আমি বললাম, আমার বউকে আমি আদর দিচ্ছি, তাতে কার বাপের কি? ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, জি তাই। ও শোনো না। ম্যাম বলল, বলো। আমি বললাম, আর একটু আদর দিই না, তাহলে আমার পেটও ভরে যাবে। ম্যাম বলল, এই যাও তো দুষ্টু ছেলে, আমি আর পারবো না। আমি বললাম, ঠিক আছে মনে থাকবে। বাসর রাতের জন্য তোলা থাকলো। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম, আচ্ছা তুমি এইসব কিভাবে করলে? ম্যাম বলল, আমি একা কিছুই করিনি। আমি বললাম, তাহলে? ম্যাম বলল, তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, আমি সবাই একসাথে করেছি। আমি বললাম, কি? ম্যাম বলল, ঠিকই শুনেছ।
আমি সন্ধ্যা রাতেই তোমার আমার ফ্যামিলিকে সব জানিয়ে দিই। সব শুনে ওনারা আমাকে এই প্ল্যান দেয়, সবাই এই প্ল্যানে সামিল। সেজন্য তোমাকে রাতে খাওয়ার জন্য আর কেউ ডাকেনি, যাতে ঘুম ভেঙে যায়। আমি বললাম, ওরে আল্লাহ, কি প্ল্যান এইসব? ম্যাম বলল, আমি বললাম, আচ্ছা তাহলে এখন তুমি ঘুমাতে যাও, অনেক রাত হলো, আমিও যাই। ম্যাম বলল, দাঁড়াও। আমি বললাম, আবার কি? ম্যাম বলল, তোমার তো ক্ষুধা লাগছে। আমি বললাম, লাগছে, কিন্তু খাওয়ার তো কিছুই নেই। ম্যাম বলল, একটু দাঁড়াও, আসছি। বলেই ম্যাম আবার নিচে চলে গেলেন। 2 মিনিট পর আবার ফিরে আসলেন, হাতে বিরিয়ানির প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এগুলো রুমে গিয়ে খেয়ে নিও। আমি বললাম, না, খাবো না। ম্যাম বলল, কেন, আবার কি হলো? আমি একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, কেউ যদি খাইয়ে দিত তাহলে খাবো। ম্যাম বলল, হইছে, আর ঢং করতে হবে না, নাও, হা করো। বলেই ম্যাম বিরিয়ানির প্যাকেট খুলে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমিও ম্যামের নরম হাতে এত রাতে গরম বিরিয়ানি খেলাম। খাওয়া প্রায় শেষ, তখনই কেউ পিছন থেকে এসে বলল, আরে বাহ, প্ল্যান তো দেখি কাজ করেছে। পাখি এসে নিজেই ধরা দিয়েছে, কিন্তু এত দূর হবে সেটা তো ভাবিনি। আমি আর ম্যাম পিছনে তাকালাম, আর দেখলাম আমার আব্বু আম্মু আর ম্যামের আব্বু আম্মু। আমি লজ্জায় অন্যদিকে তাকালাম। তারপর আব্বু আমার ঘাড়ে হাত রেখে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না পুত্র, আমি সামনের সপ্তাহে তোমাদের বিয়ের আয়োজন করছি। কি বলিস বন্ধু? আঙ্কেল বলল, তুই যা বলবি তাই হবে। বলে ওনারা হাসতে লাগলেন। তারপর আমরা যে যার রুমে চলে আসলাম। আমাদের প্রেমের 1 সপ্তাহ পর আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আজকে কেন জানি ভিতরে ঢুকতেও ভয় লাগছে। কোনো রকম নিজেকে সাহস জুগিয়ে ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতর হালকা গোলাপের সুগন্ধ ছড়িয়ে আছে, আর ম্যাম লাল শাড়িতে খাটে বসে মাথায় ঘুমটা দিয়ে। লাজুক মুখটা আদো আলোয় কত সুন্দর লাগছিল, যেন চোখ সরানো যাচ্ছে না। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। বিছানার ধারে যেতেই ম্যাম খাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ম্যামকে আমার 2 হাত দিয়ে তুলে বললাম, আরে কি করছেন? আমি তোমার ছোট, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। ম্যাম বলল, এটা বাসর ঘরের নিয়ম, আর তুমি আমার স্বামী, তাই পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। আমি বললাম, বা, তুমি তো অনেক নিয়মই জানো দেখছি। ম্যাম বলল, জানি। আমি বললাম, তো আর কি কি করতে হয় বলো আমায়। ম্যাম বলল, বলছি আগে খাটে বসো। বলেই ম্যাম আগে খাটে বসলো। তাই আমিও ম্যামের সামনে খাটে বসে পড়লাম। বসতে আমার গলা শুকিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকলাম, তারপর সাহস করে বললাম, আজকে থেকে আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আগলে রাখবো। ম্যাম আস্তে করে মাথা নিচু করলো। ঘুমটার আড়ালে লজ্জার হাসি, কিন্তু চোখে চিকচিক করছে পানির মতো আবেগ। আমি হাত বাড়িয়ে আস্তে করে তার হাতটা ধরলাম, কিন্তু হাতটা আমার অনেক কাঁপছে। তাই ম্যাম একটু মুচকে হাসি দিয়ে বলল, তোমার হাত কাঁপছে কেন? আমি বললাম, কই না তো। ম্যাম বলল, এই কাঁপুনি কি ভয় নাকি ভালোবাসার? আমি কিছুই বললাম না, শুধু আস্তে করে হাতটা ঠোঁটে ছুঁয়ে দিলাম। তারপর আমি আস্তে করে ঘুমটাটা সরিয়ে দিলাম। চোখে চোখ পড়তেই চারপাশটা যেন নিঃশব্দ হয়ে গেল, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ম্যাম একটু লাজুক ভঙ্গিতে বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বুকের ভেতরে অন্যরকম অনুভূতি বয়ে গেল। কিছুক্ষণ পর ম্যাম বলল, এখন বাসর ঘরের কার্যক্রম শুরু। আমি বললাম, তুমি তো বললে না কি করতে হয়। ম্যাম বলল, আমি কলেজে তোমার ম্যাম, এখানে তোমার বউ, তাই যা ইচ্ছা করতে পারো। আমি দুষ্টুমি করে বললাম, কি করব বলো। ম্যাম বলল, আদর করো। আমি আরো দুষ্টুমি করে বললাম, আদর কি? ম্যাম আমার দুষ্টুমি ধরে ফেললো আর বলল, আদর কি তাই না, দেখাচ্ছি মজা। বলেই ম্যাম আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসে পড়লো। আমার কাছে মুখ আনতে আমি বললাম, প্লিজ আমার সর্বনাশ করো না। ম্যাম আমাকে আর কোনো কথা বলতে দিল না, সোজা আমার 2 ঠোঁট তার ঠোঁট দুটো ডুবিয়ে দিল। তারপর যা সর্বনাশ তা হয়েই গেল। দুইজন হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে। তো পোলাপাইন, আর কি শুনতে চাও? কি হয়েছিল? বিয়ে কর, সব জানতে পারবি। তো গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। আর তোমরা তো হয়তো আজকের পর থেকে আমাকে ভুলেই যাবা, কারণ গল্প শেষ, আমাকে মনে রেখে কি লাভ। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাইলে এই গল্পের মতো নেক্সট গল্পেও আশা করি আমাকে সাপোর্ট করবা, যেন আমি সুন্দর আরেকটা গল্প নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।